আজকে আমরা শিখব আদালত সমূহের দণ্ড প্রদানের ক্ষমতা, অর্থাৎ কোন আদালত কি পরিমাণ দণ্ড প্রদান করতে পারে সেই ব্যাপারে আমরা আজকে শিখব। প্রথমে ২৮ ধারায় বলা হয়েছে দণ্ডবিধির অধীনে অপরাধ। এই কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে দণ্ডবিধিতে বর্ণিত যে কোনো অপরাধের বিচার করবেন হাইকোর্ট বিভাগ অথবা দায়রা আদালত অথবা অপর কোনো আদালত, যা দ্বিতীয় তফসিলে ৮ নং কলামে বর্ণিত। আচ্ছা, খুবই সহজ, আপনারা বুঝে নেন যে আমরা জানি যে দণ্ডবিধিতে কি রয়েছে। দণ্ডবিধিতে যত ধরনের অপরাধ রয়েছে সকল ধরনের অপরাধের শাস্তি সেখানে বর্ণিত হয়েছে, এবং সেই অপরাধগুলো যখন কোনো ব্যক্তি করবে তখন সেই ব্যক্তির বিচার করতে পারবেন হাইকোর্ট বিভাগ অথবা দায়রা আদালত অথবা ২ নম্বর তফসিলের ৮ নম্বর কলামে বর্ণিত অপর কোনো আদালত। তারপরে ২৯ ধারার খ উপধারায় বলা হয়েছে কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি আদালতে হাজির হলে কিংবা হাজির করা হলে তার বয়স ১৫-র নিচে হলে উক্ত অপরাধে বিচার করবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এই উদ্দেশ্যে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। আচ্ছা, বিষয়টি কি একটু বুঝে নেন। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ এই দুইটি বিষয় বাদে, অর্থাৎ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ এর মধ্যে আসবে না, এই দুটি বাদে যদি অন্য কোনো অপরাধ কোনো ব্যক্তি করে থাকে এবং সেই ব্যক্তির বয়স যদি ১৫ বৎসরের নিচে হয় তাহলে এই অপরাধের বিচার করতে পারবে। এখানে ৩ ধরনের আদালতের কথা বলা হয়েছে। প্রথমটি হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা এই উদ্দেশ্যে সরকার যদি কোনো ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি বিচার করতে পারবে। তারপরে ধারা ২৯-এর গ উপধারায় বলা হয়েছে যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়। অত্র ধারা মতে সরকার হাইকোর্ট বিভাগ এর সহিত পরামর্শক্রমে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই ৩ ধরনের আদালতকে এই ক্ষমতা অর্পণ করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ১০ বছরের ঊর্ধ্বে নয় এমন কোন অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। এই বিষয়টি কি, যে যেই অপরাধের শাস্তি ১০ বছরের ঊর্ধ্বে নয় সেই অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে পারেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে। তো এই ক্ষমতাটি কি অর্পণ করবে? এই ক্ষমতাটি অর্পণ করবে সরকার। তারপরে ধারা ৩৩-এর ক উপধারায় বলা হয়েছে কতিপয় ম্যাজিস্ট্রেটগণের উচ্চতর ক্ষমতা। ২৯-এর গ ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে ৭ বছর। তারপরে বলা হয়েছে ২৯-এর গ ধারার বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলতে চিফ মহানগর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বোঝাবে। অর্থাৎ কোন ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে বুঝবো সেটি এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এবং তারা সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারবে ৭ বছর, এর বেশি নয়। তারপরে ৩১ ধারায় বলা হয়েছে হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগ আইন দ্বারা অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আইন দ্বারা অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। আর যুগ্ম দায়রা জজ অনধিক ১০ বছর পর্যন্ত যে কোনো দণ্ড দিতে পারেন। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ডের আদেশ দিলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অর্থাৎ দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ তারা যদি কোনো বিচার কার্য পরিচালনা করে আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন, এটা চাইলে তারা পারেন, কারণ তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। তো তারা যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন তাহলে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে অবশ্যই মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অর্থাৎ দায়রা আদালত চাইলেই কাউকে মৃত্যুদণ্ড দিয়ে তা কার্যকর করতে পারবে না। যদি হাইকোর্ট বিভাগের অনুমোদন না পায় তাহলে সেই মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। তারপরে ৩২ ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারেন। ম্যাজিস্ট্রেট আদালত নিম্ন বর্ণিত দণ্ড প্রয়োগ করতে পারেন। প্রথমেই বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। আমরা জানি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোথায় থাকে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে মহানগর এলাকার ভিতরে, আর মহানগর এলাকার বাইরে থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে, এবং মহানগরের ভিতরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও থাকে, আর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে মহানগর এলাকার বাইরে। এটা আমরা পড়ে এসেছি, আমরা জানি।
তো এখানে আমরা পড়ব যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কি দণ্ড দিতে পারে সে ব্যাপারে। এই আদালত দুটি নির্জন কারাবাস, তারপরে যে কোনো বর্ণনার অনধিক 5 বছরের কারাদণ্ড, তারপর অনধিক 10,000 টাকা জরিমানা এবং বেত্রাঘাত, এই শাস্তিগুলি এই দুটি আদালত দিতে পারে। তারপরে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, অর্থাৎ সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে আমরা দেখি। নির্জন কারাবাস, যে কোনো বর্ণনার অনধিক 3 বছরের কারাদণ্ড, অনধিক 5,000 টাকা জরিমানা। অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের শাস্তি প্রদান করার ক্ষমতা বেশি, তার থেকে একটু কম ক্ষমতা রয়েছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের, এবং তার চাইতে আর একটু কম ক্ষমতা রয়েছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের। তো আমরা দেখি যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কি দণ্ড দিতে পারে। যে কোনো বর্ণনার অনধিক 2 বছরের কারাদণ্ড ও 2,000 টাকা জরিমানা। এই দুটির বাইরে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারে না। আচ্ছা, তারপরে আমরা দেখব যে ধারা 33-এ কি বলা হয়েছে। জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ড প্রদানের ক্ষমতা। অর্থাৎ কোনো আসামিকে যদি জরিমানা প্রদান করা হয় শাস্তি হিসেবে, এবং সেই আসামি যদি সেই জরিমানা প্রদানে অক্ষম হয়, দিতে না পারে, তখন কি হবে, তখন ম্যাজিস্ট্রেট কিভাবে সেই দণ্ডটি প্রদান করবেন সেই বিষয়ে এখানে বলা হয়েছে। জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেট আদালত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। অর্থাৎ যদি কোনো আসামি জরিমানা প্রদান না করে বা জরিমানা প্রদানে ব্যর্থ হয়, তাহলে ম্যাজিস্ট্রেটকে আইন যে অনুমোদন দিয়েছে সেই অনুমোদনের ভিতরে থেকে সে যে কোনো দণ্ড দিতে পারবেন। তবে এখানে শর্ত থাকে যে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় প্রদান করলে জরিমানা অনাদায়ে কারাদণ্ড হবে মূল অপরাধের সর্বোচ্চ যে দণ্ড তার 4/1 আচ্ছা, বিষয়টি কি, বিষয়টি খেয়াল করেন যে একজন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। তো সেই ব্যক্তি কারাদণ্ড ঠিকই ভোগ করেছে, কিন্তু জরিমানা বা অর্থদণ্ড দিতে সে পারেনি। তো যদি সে না পারে তখন কি হবে, তো তখন যে অপরাধটি আসামি করেছে সে অপরাধের যে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তির 4/1 তাকে প্রদান করা হবে। তারপরে 35 ধারায় বলা হয়েছে একই মামলায় কতিপয় অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি দেওয়া যায়। অর্থাৎ একটি মামলায় যদি কোনো আসামি ভিন্ন ভিন্ন অপরাধে দণ্ডিত হয়, তখন কিভাবে শাস্তিটি প্রদান করা হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে। একই মামলায় একাধিক অপরাধের বিচারের ক্ষেত্রে শাস্তির পরিমাণ আদালতের এখতিয়ারের অতিরিক্ত না হলে সেক্ষেত্রে মামলাটি উচ্চ আদালতে প্রেরণ না করে তিনি বিচার করতে পারবেন, তবে শর্ত থাকে যে। আচ্ছা, তাহলে কি বিষয়টি, যে একটি মোকদ্দমায় একটি আসামি ভিন্ন ভিন্ন অপরাধের দায়ে যদি দোষী সাব্যস্ত হয় এবং তাকে যদি শাস্তি প্রদান করতে হয়, এবং সেই শাস্তি যদি আদালতের এখতিয়ারের বেশি হয়, তখন স্বাভাবিকভাবেই আদালত ওই মামলাটি উচ্চ আদালতে প্রেরণ করবেন। তবে এখানে বলে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে ওই মোকদ্দমাটি উচ্চ আদালতে প্রেরণ না করে তিনি বিচার করতে পারবেন। তো দেখি কি শর্ত দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই দণ্ডের পরিমাণ 14 বছরের অধিক হবে না যুগ্ম দায়রা জজের ক্ষেত্রে। কোনো ম্যাজিস্ট্রেট বিচার করলে মোট শাস্তির পরিমাণ তার এখতিয়ারের দ্বিগুণ হবে না। আচ্ছা, এখানে দুটি শর্ত বুঝে নিব। যদি যুগ্ম দায়রা জজ মোকদ্দমাটির বিচার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আসামি যত অপরাধী করুক এবং ভিন্ন ভিন্ন অপরাধে তার যতই শাস্তি হোক না কেন, যত কিছুই হোক না কেন, তো তার শাস্তির পরিমাণ 14 বছরের অধিক হবে না যদি বিচার করে থাকেন যুগ্ম দায়রা জজ। আর যদি কোনো ম্যাজিস্ট্রেট বিচার করে থাকেন, তাহলে ম্যাজিস্ট্রেটের শাস্তি প্রদান করার যে এখতিয়ার রয়েছে সেই এখতিয়ারের দ্বিগুণের বেশি হবে না, দ্বিগুণের বেশি শাস্তি সে প্রদান করতে পারবে না। তারপরে ধারা 35-এর ক উপধারায় বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ যাবে। আচ্ছা, এই বিষয়টি কি, কেবলমাত্র মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্র ব্যতীত কোনো দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে থাকলে যে সময় অতিবাহিত হবে তা প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ হতে বাদ যাবে। আচ্ছা, বিষয়টি খুব সহজ। দেখেন যে কোনো আসামিকে যদি মৃত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে, তাহলে তো তার মৃত্যুদণ্ড হয়েই যাবে, এখানে অন্য কিছু ভাবার কোনো অবকাশ নেই। কিন্তু যদি এমন হয় যে কোনো আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়নি, তাকে 10 বছরের জেল দেওয়া হয়েছে, এখন এমন হতে পারে যে সেই মোকদ্দমাটি 5 বছর ধরে চলছে, তো 5 বছর ধরেই আসামি জেল হাজতে রয়েছে। তো 5 বছর মোকদ্দমা চলার পর তাকে শাস্তি প্রদান করা হয়েছে 10 বছরের সশ্রম কারাদণ্ড। এখন এই 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে 5 বছর বাদ যাবে, যেই 5 বছর সে অলরেডি জেল হাজতে ছিল, 5 বছর বাদ গিয়ে তাকে বাকি 5 বছর জেল হাজতে থাকতে হবে। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। বিচারকালে
আসামি জেল হাজতে থাকলে এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হবার পূর্বে আসামি যে মেয়াদের কারাবাস ছিল তা বাদ দিতে হবে। আমি এইমাত্রই আপনাদেরকে বুঝিয়ে বললাম, ঠিক সেই বিষয়টি এই প্রথম লাইনে লেখা হয়েছে। তারপরে বলা হয়েছে আসামির বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হবার পূর্বে অধিক মেয়াদে কারাবাসে থাকলে সেক্ষেত্রে আসামিকে মুক্তি দিতে হবে। আচ্ছা, এই পয়েন্টটি একটু বুঝেন যে আসামির বিচার শুরু হয়েছে এবং 5 বছর আসামির বিচার চলেছে। 5 বছর পরে আদালত রায় দিয়েছে যে আসামির 3 বছরের জেল। এখন সে তো অলরেডি 5 বছর ধরে জেল হাজতে আছেই, এখন কি হবে? তো এখন যেহেতু সে তার দণ্ডের 3 বছরের বেশি সময়কাল সে জেল হাজতে ছিল, সুতরাং এখানে আর কোনো কিছু বলা যাবে না, আসামিকে মুক্তি দিতে হবে। তারপরে বলা হয়েছে অত্র ধারা মতে আসামিকে কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হলে তা মওকুফ হবে। অর্থাৎ আমরা এইমাত্র পড়লাম, যদি সে আগেই তার দণ্ডের চাইতে অধিক কারাবাস করে থাকে তাহলে আসামিকে মুক্তি দিতে হবে, এবং যদি এমন হয় যে পাশাপাশি তাকে অর্থদণ্ড করা হয়েছে তো সেই অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে। সবশেষে বলা হয়েছে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা সম্পর্কে তফসিল 3-এ বর্ণিত হয়েছে। অর্থাৎ আমরা 3 নম্বর তফসিলে যদি যাই সেখানে গিয়ে আমরা পাবো যে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা কতটুকু দেওয়া হয়েছে। আপনারা যদি সেখানে গিয়ে দেখেন আপনারা পেয়ে যাবেন।